শুনছো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। ওয়েলকাম ব্যাক সকলকে। শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। আজকে যে ঘটনাটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু একটা সত্যি ভয় লাগিয়ে দেওয়ার মতো ঘটনা। না না, প্রত্যেকবারের মতো নয়, এটা সত্যি তোমাকে ভাবতে বাধ্য করে দেবে কি অলৌকিক নাই একটা বিষয় এখানে ঘটে গেল। আর এই ঘটনাটা পাঠিয়েছে আমাদের সকলের প্রিয় সুনীল গাঙ্গুলি, যিনি আমাদেরকে জমিদার বাড়ির রহস্যময় দেবীর ঘটনাটা পাঠিয়েছেন। তাহলে বুঝতেই পারছো কতটা ভয় লাগতে চলেছে। তাহলে চলো ঘটনাটা শুরু করি। যদি ভয় পেতে ভালোবাসো আর রাতের ঘুম ওড়ানোর জন্য রেডি থাকো তাহলে শুনতে ভুলো না শেষ অব্দি। বাট শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, যে আমাদের নজর বলে যে ঘটনাটা এসেছিল সেটা কিন্তু যারা যারা শুনেছো তাদের খুব ভালো লেগেছে, তারা খুব ভয় পেয়েছে, তারা জানিয়েছে। যারা যারা শোনোনি তারা শুনে নিও ঘটনাটা। এবং যারা শুনেছো তাদের কাছে আমার রিকোয়েস্ট আছে যে আমাদের একটা ছোট্ট ভুলের জন্য ইউটিউব ঘটনাটাকে ইমপ্রেশন পাঠানো বন্ধ করিয়ে দিয়েছে। সো প্লিজ যারা যারা ভয় পেয়েছো ঘটনাটা শুনে, তারা প্লিজ একটু শেয়ার করো ঘটনাটাকে, যাতে আরো বেশি করে ইমপ্রেশন আসে। তাহলে চলো শুরু করছি এই ঘটনাটা। সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য না হলে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ঘটনা পাঠাতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে একবার চেক করে নিতে ভুলো না। চলো আজ এই ঘটনাটা শুরু করা যাক। ঘটনা পাঠিয়েছেন সুনীল গাঙ্গুলি, উনি যেরকম ভাবে লিখেছেন আমি তেমন ভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কি খবর শুভঙ্কর? আশা করছি খুব ভালো আছো। তুমি যখন জমিদার বাড়ির ঘটনাটা পড়ে শুনিয়েছিলে তখন আমার একটু ভয় লেগেছিল, তবে এখন তোমার ঘটনাগুলো আমি শুনছি আর দেখলাম অনেক ইমপ্রুভ করেছে তোমাদের অডিও কোয়ালিটি এবং মিউজিক কোয়ালিটিও। তাই ভাবলাম আমার কলিগের থেকে একটা ঘটনা কালেক্ট করে তোমাকে পাঠাই। আমার কলিগ আমার ঘটনা অনেকদিন আগে শুনিয়েছিল, তাই তোমাকে পাঠানোর আগে আরেকবার তার থেকে ভালো করে শুনে তারপর তোমাকে পাঠাচ্ছি। ভয় লাগলে পড়ে তোমার পরিবারকে শোনাতে ভুলো না। আমি সুমন। ঘটনাটা আমার সঙ্গেই ঘটেছিল। তখন আমার বয়স প্রায় 16-17 বছর। আমি গ্রামের ছেলে তো। আমাদের গ্রামে একদিন মাঠে একটা খেলাধুলার প্রতিযোগিতা হচ্ছিল। সকাল থেকে মাঠে বিশাল ভিড়, লোকে খেলাধুলো করছে, অনেক রকম বিভিন্ন ধরনের গেমস আছে। এর মধ্যে একটা গেম ছিল ফুটবল টাইপের, কিক দ্য বল। সেখানে একটা গোল পোস্ট ছিল, সেখানে আমাদের কিক করে বল ঢোকাতে হবে, যারা পারবে তারা গিফট পাবে। তো আমরা 3 বন্ধু ছিলাম। আমি ছিলাম, অমিত ছিল আর সৌম্য ছিল। খেলা খুব ভালোভাবে চলছে মাঠে। এবারে আস্তে আস্তে আমাদের টার্ন এলো। প্রথমে অমিত গেল। অমিত বলটা কিক করলো কিন্তু সেটা গোল পোস্টের দিক পৌঁছালো না। তারপরে সৌম্য গেল। সৌম্য ওটা কিক করলো ঠিকই, কিন্তু এবারও সেটা গোল পোস্টের কাছে গিয়ে থেমে গেল। তারপর হলো আমার টার্ন। এবার ঘটলো একটা সবাইকে অবাক করে দেওয়ার মতো ঘটনা। আমি যে মুহূর্তে বলটাকে কিক করলাম, বলটা যেন ছিটকে গিয়ে মাঠের পাশের জঙ্গলে ঢুকে কোথায় হারিয়ে গেল। দেখে তো সবাই অবাক, এ কি, বলটা এত জোরে গেল কি করে? অমিত আর সৌম্য তো আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমিও একটু চিন্তায় পড়ে গেছি, ব্যাপারটা কি হলো? আমি এত জোরে কিক করলাম। এবার সবাই বলা শুরু করলো, আরে বলটা চলে গেল, এখন খেলাটা এগোবে কি করে, কি সমস্যা? আমি বললাম, আরে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা যাচ্ছি, গিয়ে আমরা নিয়ে আসছি খুঁজে। তোরা দুজন চল বরং আমার সাথে। সৌম্য বলল, না ভাই, তোরা যা, আমি যাবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আর অমিতই গেলাম বলটা আনতে। তখন অলরেডি একটু সন্ধে সন্ধে নামছে। আমি আর অমিত গেলাম একটা লাঠি নিয়ে, ঝোপঝাড়ে ঠেলে ঠেলে আস্তে আস্তে আমরা জঙ্গলের ভেতরে ঢুকছি। কিছুটা ভেতরে যেতেই আমাদের নাকে একটা বিশ্রী গন্ধ আসতে শুরু করলো। অমিত আমাকে উদ্দেশ্য করে বলল, হুম, কি বিচ্ছিরি গন্ধ রে! কিছু মরেছে নাকি এখানে? আমি বললাম, হতে পারে বুঝলি তো, একটা কাজ কর, তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি।
বলটা পেলে তাদের এখান দিয়ে বেরোতে হবে, টেকা যাচ্ছে না। এই বলে আরো একটু ভেতরে গেলাম, দেখি একটা পুকুর পাড়, তার পাশে একটা বড় বাবলা গাছ। সেখান দিয়ে যেন গন্ধটা আরো বেশি আসছে। জায়গাটা আমাদের অচেনা নয়, তাও পুকুর পাড়ে একটু এগিয়ে গেলাম যে দেখি বলটা ওখানে পড়েছে কি। কই না, বলটা তো এখানেও নেই। অনেকটা এবার সন্ধে নেমে আসছে। হঠাৎ অমিত ওই পার থেকে এলো, আমি ওই পার থেকে এলাম, দুজন মুখোমুখি পড়তেই বললাম, কি রে, বল পেলি? না রে, বল পেলাম না, আর এখানে টিকতে পারছি না ভাই, এবার চল এখান থেকে। হ্যাঁ চল চল, সন্ধে নেমে আসছে, বেকার দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। এই বলে আমরা সবেমাত্র ওখান দিয়ে বেরোবো বলে ঘুরেছি, হঠাৎ উপর থেকে ধপ করে বলটা আমাদের সামনে এসে পড়লো। অমিত দেখি বলে উঠলো, এ কি রে, এটা পড়লো কোত্থেকে ওপর থেকে? আমরা বাবলা গাছের মাথার উপর তাকালাম। তাকাতেই আমার নজরে পড়লো একটা শুকনো নারকেল পাতার মতো কি যেন একটা গাছ থেকে ঝুলছে, কিন্তু এখানে তো কোনো নারকেল গাছ নেই। তা নারকেল পাতা এখানে এলো কি করে? আমি অমিতকে উদ্দেশ্য করে বললাম, এ ভাই, ওই ওপরে দেখ, কি একটা ঝুলছে মনে হচ্ছে না, নারকেল পাতার মতো। অমিত এবার রেগে গিয়ে আমাকে বলল, একদম তো নিকুচি করেছে, কি জঘন্য গন্ধ, খাচ্ছি, বলটা নিয়ে আর চল তো, আর দাঁড়াতে পারছি না এখানে, চল চল চল। বেশ। আমরা আর কোনো মাথা ব্যথা না করে ওখান দিয়ে বলটা উঠিয়ে তাড়াতাড়ি করে কোনো রকম আবার মাঠে ব্যাক করলাম। সেই দিন রাতে যখন খাওয়া দাওয়া শেষ করে শুতে গেছি, তখন প্রায় 12টা বাজতে যায়। আর গ্রামের দিকে 12টা মানে তো বুঝতেই পারছো। চোখে বেশ ভালোই ঘুম জড়িয়ে এসছে। হঠাৎ আমি স্বপ্নে দেখলাম একটা ছায়া মূর্তি আমায় কি যেন বলার চেষ্টা করছে। ছায়া মূর্তিটাকে আমি খুব আবছা দেখতে পাচ্ছি। সেই মূর্তিটা আমাকে বলছে, কেন চলে গেলি? আমাকে দেখেও না দেখে চলে গেলি? কেন করলি এরকম? ফিরে আয়, আরেকবার ফিরে আয়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই চোখ তুলে দেখি বাইরে ভোর হয়ে গেছে। দুঃস্বপ্ন, এই ভেবে ভুলে গেলাম। সেই দিন যখন আমি টিউশন থেকে ফিরছিলাম, আমার অনেক রাত হয়ে যায় টিউশন থেকে ফিরতে। আর গ্রামগঞ্জের দিকে 8:30 মানেই গভীর রাত। আমি সাইকেল নিয়ে ফিরছি। ফেরার সময় আমাদেরকে ওই মাঠের পাশ দিয়ে ফিরতে হয়। হঠাৎ মাঠের সামনে দেখলাম কি একটা ফুটবল প্র্যাকটিস করছে। অন্ধকার মাঠে একা একটা ছেলে ফুটবল খেলছে। সাইকেলটা দাঁড় করলাম, দাঁড় করিয়ে একটু ভালো করে দেখতেই বুঝতে পারলাম, আরে, এটা তো রাজু। রাজু হচ্ছে আমাদের আরেক বন্ধু, কিন্তু প্রায় অনেকদিন হয়ে গেছে ওর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না। আমাদের পাশের পাড়ায় থাকে। ও এত রাতে এই মাঠে কি করছে? সাইকেলটা রেখে ভালোভাবে জিজ্ঞেস করি, তাই ডাক দিলাম, রাজু, এ রাজু, আরে এত রাতে এখানে কি করছিস? ওই। ও আমার কথার কোনো উত্তর দিচ্ছে না, নিজের মতো বলে লাথি মেরে চলেছে। আমি এক পা দুপা করে এগোলাম ভেতরে, দিয়ে আবার বললাম, এই কি রে, এত রাতে এখানে কি করছিস তুই, আর অন্ধকারের মধ্যে বল খেলছিস? রাজুকে দেখলাম আমার দিকে ঘুরে তাকালো। ওর দৃষ্টি আমার একদম ভাল লাগলো না। হাতের ইশারায় ও আমাকে ওর দিকে ডাকছে। এবার যেন আমার কেমন ভয় ভয় হতে শুরু করেছে। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাচ্ছি। যত ওর দিকে এগিয়ে যাচ্ছি, তত যেন ও আমার থেকে আরো দূরে চলে যাচ্ছে। এটা কি হচ্ছে? আমি আরো এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি, ও আরো দূরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আরেকটু এক পা এগিয়েছি, ও দৌড়ে সেই ঝোপের মধ্যে ঢুকে গেল যেখানে আগের দিন আমাদের বলটা হারিয়েছিল। জঙ্গল দিয়ে দৌড়ে চলে গেল। আমি পিছনে ডাকলাম, ওই, ওই শোন রে, আরে কোথায় যাচ্ছিস, শোন, আরে দৌড়াস না, এই অন্ধকার জঙ্গলে যাস না। আজব ব্যাপার। ধুর, ব্যাপারে করুক গিয়ে। এমনি টিউশন করে এসে আমার এত টায়ার্ড লাগছে, আমি তাড়াতাড়ি করে আবার সাইকেল চাপলাম, দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু সেই দিন রাতে ঘটলো আরো একটা ভয়ঙ্কর ঘটনা।
আমি রাতে শুয়ে আছি, হঠাৎ মাঝরাতে আমার চোখটা খুলেছে। আর চোখটা খুলতেই আমার চোখটা চলে গেল আমার খাট বরাবর, মানে আমার সামনে থাকা জানলাটার দিকে। জানলাটা তো আমি বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু জানলাটা হাট করে খোলা। সেই জানলার বাইরে দাঁড়িয়ে আছে রাজু। ওর চোখগুলো লাল বিভীষিকার মতো। ওকে ওই অবস্থা দাঁড়িয়ে থাকতে দেখে আমার যেন গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি উঠে বসতে পারছি না, কি হচ্ছে। রাজু জানলার থেকে আমার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টে তাকিয়ে আছে। এবারও জানলার ওপার থেকে আমায় কয়টা কথা বলল। অনেকটা দূরত্ব থাকতেও কথাগুলো স্পষ্ট আমার কানে এলো। ওপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলল, গাছের উপরে আমাকে দেখেও না দেখার ভান করলি। আরেকবার আয় ভাই, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস কর, খুব কষ্ট পাচ্ছি। আরেকবার আয় না, আমাকে মুক্তি দে না, খুব কষ্ট হচ্ছে রে ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। ওই, তুই আসবি না? আসবি না তুই? আমি চিৎকার করে উঠে বসলাম, না, আমাকে ছেড়ে দাও। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমার চিৎকার শুনে মা ঘরে ঢুকলো। কি হয়েছে, কি হয়েছে? বাবাও ঘরে ঢুকলো। আমি তখন দরদর করে খাটের উপর বসে ঘামছি। ব্যাপারটা সুবিধার নয়। পরের দিন সকালেই আমি ব্যাপারটা কি গ্রামের সকলকে জানালাম এবং রাজুর বাবা মাকেও। তখন আমরা জানতে পারি যে রাজু প্রায় 15 দিন হয়ে গেছে বাড়িতে ফেরেনি। তার কোনো হদিশ নেই। বাবা মার সঙ্গে তর্কাতর্কি হয়েছিল একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা না হয় নাই বললাম। সেই বিষয়ে তর্কাতর্কি হওয়াতে রাজু বাড়ি ছেড়ে চলে যায় সেদিন রাতে। তারপর থেকে 15 দিন হয়ে গেছে সে ফেরেনি, চারিদিকে তার খোঁজও করা হচ্ছে, অথচ আমাদের কাছে কোনো খবরও নেই সে বিষয়ে। পুরো গ্রামের সবাইকে নিয়ে আমরা জঙ্গলের পথে গেলাম। আমি সবাইকে বললাম যে আমি কি দেখেছি, এবং ওই বাবলা গাছ কিনা আমি একটু ঝুলতে দেখেছিলাম নারকেল পাতার মতো। তারা সবাই ওখানে দৌড়ে যায়, গিয়ে সেই বিচ্ছিরি গন্ধের সম্মুখীন সকলে হয়। এবং যা ভেবেছিলাম ঠিক তাই। বাবলা গাছের মগ ডালে একটা শুকনো নারকেল পাতার মতো কিছু একটা ঝুলে রয়েছে। লোক উপরে উঠলো, উঠে যা দেখলো সেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। যদি ভুল না হই, রাজুর বাবা মাও প্রস্তুত ছিল না। একটা মৃতদেহ, সেটা আর কারুর মৃতদেহ নয়, সেটা রাজুর মৃতদেহ। এতদিন ধরে ঝুলে থাকায় ওরা শুকিয়ে পচে একাকার অবস্থা। বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে ওটা থেকে। সেই গন্ধে ওখানে টেকা দায় হয়ে গেছে। সকলে ওখানে কান্নায় ভেঙে পড়ল। রাজু আর আমাদের মধ্যে নেই, সে আত্মহত্যা করেছে। সেই মৃতদেহকে ওখান থেকে নামিয়ে নিয়ে গিয়ে গ্রামের সকলে মিলে তার শেষ কার্য সম্পূর্ণ করল। দুদিন পর রাতে যখন আমি ঘুমোচ্ছি, তখন আবার মাঝরাতে আমার চোখ খুলল। আমি আবার দেখলাম জানলার বাইরে রাজু দাঁড়িয়ে আছে। তবে এবার আর তাকে দেখে আমার ভয় লাগলো না। সে খুবই সাধারণ বেশে দাঁড়িয়ে আমাকে বলল, ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। তুই যদি না আসতিস রে, তাহলে যে আমাকে আরো কত কষ্ট পেতে হতো। অন্যায় করেছি না, তাই এত কষ্ট ভোগ করতে হলো। ভালো থাকিস ভাই, আমি চললাম। আবার যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি ভোরের আলো ফুটে গেছে। এভাবেই আমরা আমার এক বন্ধুকে অনেক অল্প বয়সে বিদায় জানাতে হলো। তাহলে শুভঙ্কর, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা, অর্থাৎ আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে তোমার পরিবারকে শুনিও। আর আমার বন্ধু একটা মেসেজ দিতে বলেছে তোমাকে, সেটাও আমি জানিয়ে দিলাম যে লোকে ঠিকই বলে আত্মহত্যা মহাপাপ, সেই পাপের শাস্তি মৃত্যুর পরেও মানুষকে ভোগ করতে হয়। ভালো থেকো শুভঙ্কর, তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা রইলো, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। ভালো করে চালিয়ে যাও। আশা করছি ঠিক ভাবনাটিদের উন্নতি হবে, আর হবেই। আমরা পাশে আছি তোমার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার থেকে কিন্তু এরকম আরো ঘটনা আমার চাই। হ্যাঁ, দুটো হলো সবে। আর আমার বাকি বন্ধুদেরকে জানাতে চাইবো, যারা যারা এখনো ঘটনা পাঠাওনি, ঘটনা পাঠিয়ে দিতে পারো। ঘটনা ভালো লাগছে শুনতে, তাহলে লাইক করে দাও লাইক বাটনটায়।
আর সাবস্ক্রাইব করে নিও, পরিবারের সদস্য হয়ে যাও। তোমাদের একটা সাবস্ক্রাইবও কিন্তু আমাদের খুব মোটিভেট করে, বিশ্বাস করো, আরো ঘটনা আনার জন্য, আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবনাতীতকে। আর বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের শেয়ার হলেই তবেই কিন্তু ভাবনাতীত আরো বড় হয়ে উঠবে। তোমাদের হাতে ভাবনাতীতকে তোমরা কত দূর এগিয়ে নিয়ে যাবে। তাই ভাবনাতীতকে অনেক ভালোবাসা দাও, অনেক সাপোর্ট করো, আর ঘটনা পাঠাও আমাদেরকে, তোমাদের ঘটনার অপেক্ষায় আমরা রয়েছি। তাহলে আমাদের দুই বন্ধু দুটো ঘটনা পাঠিয়ে দিয়েছে, তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর এই নিয়ে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চলেছি, একটা স্পেশাল জিনিস আমরা লঞ্চ করতে চলেছি ভাবনাতীতে। যদি জানতে চাও সেটা কি, তাহলে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে। চলো এখানেই শেষ করব। যদি ঘটনাটা ভালো লাগে নজর শুনতে ভুলো না। এই ঘটনার শেষে নজরেরও আমি এন্ড স্ক্রিন দিয়ে দেবো, নজরটা শুনে নাও। নজরটাও কিন্তু প্রচন্ড ভয় লাগা একটি ঘটনা, যারা শুনেছো তারা জানো। আর যারা যারা নজর শুনেছো তারা প্লিজ শেয়ার করো, একটু ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না একদম একটা ভুলের জন্য আমাদের। প্লিজ একটু শেয়ার করো, একটু ইমপ্রেশন আনতে সাহায্য করো। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলকে ভালোবাসা দাও, সকলকে ভালো রাখো। কিন্তু 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 মনে করে কিন্তু শুনতে থাকতে হবে তোমাদের সকলকেই ভাবনাতীত। এমন কিছু ঘটনা যার কিন্তু কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি রয়েছি, শুভঙ্কর।